আমাদের সমাজ একটা নির্ধারিত নিয়ম কানুনের মাঝে চলে, কারণ নিয়ম না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। নিয়মটা খুব জরুরি। যেমন নেশাদ্রব্য সহজ এবং সস্তা হলে তার ইফেক্ট সমাজে পড়বে, তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে আপনারা জানেন। এই জন্য নেশা জাতীয় দ্রব্যকে একটা নিয়মের মাঝে রাখা হয়েছে। তেমন একটা ব্যাপার বাটুল, মানে গা। পুরো মুভিতে আমি বাটুল বলবো, আপনারা বুঝে নেবেন আমি কি মিন করছি, ঠিক আছে? এই জিনিসটাও সমাজে খুব কঠোরভাবে নিয়মের মাঝে রাখা হয়েছে, কারণ এটা যদি সহজ আর সস্তা হয়ে যায় মানুষের লাইফের মূল্য থাকবে না। কতটা ভয়াবহ পরিণাম হতে পারে সেটাকে কেন্দ্র করে সঙ্গে একটা মেয়ের ভালোবাসা একটা ছেলেকে কি বানাতে পারে তার সংমিশ্রণে অস্থির এক মুভি এনেছে শিবা কার্তিকেয়ান বস। এই লোকটা বরাবর খুব ব্যতিক্রম ধরনের মুভিতে কাজ করে। তার কাজ, মুভি চয়েস, ফিস করে এসে মনের মাঝে জায়গা করে একদম হাওয়া হয়ে আবার ধুম করে এসে হারিয়ে যাওয়া শিবা কার্তিকেয়ান অসাধারণ একজন অ্যাক্টর। আজ যে মুভি নিয়ে কথা বলতে চলেছি বেশ ভালো ভালো কাস্ট রয়েছে, বিশেষ করে ভিলেনের সঙ্গে যখন হিরো টক্কর হয় কঠিন লাগে। মুভির সাবজেক্ট ঠিক আছে, গল্প অনুযায়ী লিড রোলে অভিনয় করা সবাই বেটার করার চেষ্টা করেছে। বাকি কিছু কমতি আছে, কিছু না বেশ কিছু কমতি আছে, বাট আমরা সেদিকে না গিয়ে মূল কাহিনীর দিকে এগোবো, ঠিক আছে? সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার মুভি, তাই মনোযোগ না দিলে লিঙ্ক হারিয়ে ফেলতে পারেন। বাকি হল প্রিন্ট ভিডিও, তাই ক্লিয়ার কম হবে, স্বাভাবিক। ক্লিয়ার প্রিন্ট বের হওয়া অব্দি আপনারা তো অপেক্ষা করবেন না। যত চ্যানেল হয়েছে আমাদের ভাত বুঝি বন্ধ হয়ে যায়। মুভিতে কোনো ধরনের হট কিসিং বা ভালগার সিন নেই, সো সবাই মিলে দেখতে পারবেন। বেটার সাউন্ড কোয়ালিটির জন্য পারলে হেডফোনটা ইউজ করেন। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার তামিল মুভি নাম মাদ্রাসি এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় তামিলনাড়ু এনআইএ অফিসে। বাইকে করে 3টা লোক আসে, ভিতরে এনে তাদের যে পরিচয় করিয়ে দিচ্ছে এনআইএ অফিসার সন্দীপ। যে পরিচয় নিচ্ছে সেই টিমের হেড প্রেমানাথ, আসল নাম বিজু মেনন। যাদের নিয়ে এলো এরা অন্য ডিপার্টমেন্টের টেকনিক্যাল এক্সপার্ট। বসের কথায় আমরা বুঝতে পারি তারা একটা মিশনে যাবে। কিছুক্ষণ পর বের হয় মিশনের জন্য। গাড়ির মাঝে বস তাদের বলে 6টা ট্রাক ভর্তি বাটুল আসছে তামিলনাড়ু বর্ডারে, তাদের থামাতে হবে। যদি একবার ট্রাক তামিলনাড়ুতে ঢুকে যায় কি হতে পারে তোমাদের আন্দাজও নেই। প্ল্যান মতো টিম নিয়ে আন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু বর্ডারে এসে অফিসার তার কাজ শুরু করে। কোন কোন ট্রাকে মাল আছে সেটা তো আর তারা জানে না, শিওর হতে ড্রোন উড়িয়ে দেয়। নাস্তা বিক্রির ভেসে তাদের কিছু লোক ছিল, সবাই যে যার মতো খুঁজতেছে। প্রেমানাথ কয়েকটা কন্টেনার একসঙ্গে দেখে তার লোকের বলে সেখানে গিয়ে চুরির ভান করতে। যেই সে লক খুলতে যাবে তার উপর বাটুল চলে। ভয়ে সাধারণ পাবলিক ছোটাছুটি করতে লাগে। তখন এখানে ক্যামেরা দেখায় সেই লোকটারে, মুভির অন্যতম ক্যারেক্টার চিরাগ। অফিসাররা তো বুঝতেই পারলো, টিম নেমে যায়। এরাও কম না, এক কন্টেনার ভরা লোক এনেছে। দুই পক্ষের মাঝে তুলা উড়াউড়ি শুরু হয়। ড্রোন ওপরেই ছিল, সেখানে প্রেমানাথ দেখতে পায় একটা ছেলে খুব লড়াই করছে, মানে তাদের লোককে মারছে। বস আরো লোক তার কাছে পাঠায়। সে সবাইকে সাইজ মাইজ করে যখন ক্যামেরা সামনে আসে বস বলে ওঠে বিরাট। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার বিদ্যুৎ জামওয়াল অর্থাৎ বিরাটের। তো লম্বা ঘুতোঘাতি চলে, যার ফলাফল বিরাটের লোকদের সঙ্গে অফিসাররা পেরে ওঠে না। চিরাগ আর বিরাট খুব কাছের বন্ধু। সে ট্রাক এগিয়ে নেয়, সবকিছু সাফা করে গাড়ি আগে যাচ্ছে, তার পিছে পিছে বাকি ট্রাক। প্রেমানাথের সব অফিসাররা ঘায়ল হয়েছে, তাই প্রেমানাথ একাই তাদের ফলো করতে গাড়ি নিয়ে পিছু যায়। বিরাটের লোক দেখতে পায় পুলিশ পিছু নিয়েছে। এক সময় প্রেমানাথ একটা গাড়িকে উল্টেই দেয়, যার ভিতরে কার্টুন ভরা ভরা সব বাটুল। ভাবতে পারছেন এগুলো সাধারণ পাবলিকের হাতে পড়লে কি হতে পারে? প্রেমানাথ আবার একটাকে নষ্ট করতে যাবে, কিন্তু এবার তাকেই মেরে দেয়। গাড়ি উল্টে যায় আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সকালে ফ্লাইওভার থেকে নিচে নেমে উপরে যেতে এন্ট্রি করায় মুভির হিরো, সিম্পল কিন্তু ধামাকাদার, শিবা কার্তিকেয়ান বস অর্থাৎ রাঘুর। সে কেন উপরে যেতে চায় জানতে চাইলে রাঘু বলে মালতী, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে গেছে, তাই লোকজন এসব নাটক আর কত দেখবে, তাই সবাই ভিডিও বানাতে বিজি, তাকে বাঁচাতে নয়। আরে ভাই তাড়াতাড়ি পড়ো তো, ভিডিও বানাতে হবে। বেচারা লাভ তো দেয় কিন্তু আটকে যায় এখানে, তারপর সেখান থেকে নিচে পড়ে যাতে বেশি কিছু হয় না, শুধু পায়ে ব্যথা লাগে। তখন আবার সেদিক দিয়ে বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল, লোকজন তাদের থামিয়ে রাঘুকে উঠাই নিতে বলে। ড্রাইভার বলে আমরা তাকে নিতে আসিনি, এসব এনআইএ অফিসার। লোকজন না বুঝে জোর করে প্রেমানাথ কাকুর গাড়িতেই তাকে উঠানো হয়। দুজনকে একসঙ্গে হসপিটালে আনা হয়। প্রেমানাথ বলে তাকে তাড়াতাড়ি সুস্থ করা হোক। রাঘু বলছে আমাকে বাঁচিও না। কাকু তো অবাকে কি বলে, আর এখানেই দুজনের প্রথম দেখা হয়। যাক, পরের দিন দুজন বের হলে দেখে দুজনের সেম সমস্যা। রাঘু গায়ে পড়ে কাকুর সঙ্গে কথা বলে, হ্যালো স্যার, আপনি বাঁচার জন্য চিল্লাচ্ছিলেন, আমি তো উপরে যেতে চাইছিলাম, কিন্তু হলো কই, কি আর করবো বেঁচে থেকে স্যার, মালতী আমার ছেড়ে চলে গেল। কাকু তার লোকদের ইশারা করে এই পাগলটারে সরাও এখান থেকে। তারা এসে রাঘুকে সাইডে নিয়ে যায়। পরের দিন সকালে কাকুর কাছে ফোন করে একটা ছেলে বলে, স্যার বিরাট ওখানে থাকবে, আমি তো জানতাম না, জানলে কি বলতাম না। মানে সে কাকুর লোক কিন্তু কাজ করছে বিরাটের দলে, আলফা 1। সে বলে স্যার সব ট্রাক এখানে একটা গ্যাস কারখানার ভিতরে রাখা আছে, প্রেমানাথ লোকেশন পাঠাতে বলে, সে বাকিটা দেখে নেবে। লোক আসতে বলে এই সতর্ক করে, তার মানে এরা দুজনেই এনআইএর লোক। সন্দীপ কাকুকে বলে স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছেন? কাকু বলে বেটা তুই আমি দাঁড়িয়ে কথা বলছি, আমাদের মাঝে ঝগড়া হলে খুব বেশি আমরা হাতাহাতি করবো, কেউ না কেউ এসে আমাদের থামাবে। কিন্তু চিন্তা কর যদি তোর কাছে আমার কাছে সবার কাছে বাটুল থাকে বা পাওয়া ইজি হয়ে যায়, তাহলে মানুষ কত ছোট ছোট ব্যাপারে একজন আরেকজনকে সাইজ করবে। হাতের কাছে থাকলে রাগ কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে, নিমিশের মাঝে পুরো তামিলনাড়ু ধ্বংস হয়ে যাবে। যাক, ট্রাক কই আছে আমি খোঁজ পেয়েছি, একজনকে কাজে লাগিয়েছি, ওই এসে আমাকে জানাক, তারপর কি করা যায় ভাবা যাবে। সন্ধ্যা কাকু ছাদে সেই লোকটা অপেক্ষা করছিল যে গ্যাস কারখানা ভিজিট করতে গেছে। রাঘু আবার তার কাছে আসে, হ্যালো স্যার। কাকুর থেকে বিড়ি চেয়ে নেই। কাকু এবার একটু জিগায় কেন সে উপরে যেতে চায়, ব্যাস সে তো সুযোগ পেয়ে গেল। রাঘু বলে স্যার আমার জিএফ মালতী, সে এত সুন্দর যে তাকে একবার দেখবে সে জ্ঞান হারাবে। সেই মেয়ে যদি হারিয়ে যায় আমি বেঁচে থেকে কি করবো স্যার, আমি এখানেও এসেছি লাভ দিতে, আপনি একটু কি আমায় পুশ করবেন? কাকু ভাবছে এ কি পাগল রে বাবা। সন্দীপ ডাকে স্যার ডক্টর এসেছে চলুন। কাকু রুমে যায়, রাঘু এখানেই থাকে। কিছুক্ষণ পর তার সেই লোকটা আসে যাকে সে গ্যাস কারখানায় পাঠিয়েছিল। সে বলে স্যার ওখানে সিকিউরিটি খুব কড়া, আমি টিমের সাহায্যে নকল আইডি বানিয়ে ভিতরে যাই, মানে যেভাবে সিকিউরিটি চেক করা হয় সব প্রসেস সে বলে। 6টার পর কারখানা বন্ধ হয়ে যায়, সব লেবাররা বেরিয়ে যায়। যাওয়ার সময় তাদের পাসওয়ার্ড পাল্টে যায়, সবার কাছে নতুন পাসওয়ার্ড থাকে। সে তো সেখানকার এমপ্লয় নয়, তাই জানে না, এই জন্য অন্যভাবে তাকে আসতে হয়েছে, তাই এমনটা হয়েছে। ট্রাক ওখানে রাখা আছে, মাল থামানোর একটাই উপায় জ্বালিয়ে দেওয়া, কিন্তু ওখানে যে আগুনটা লাগাতে যাবে সে বেঁচে ফিরতে পারবে না, নিজেকে সঁপে দিয়ে এই মিশনে যেতে হবে। পরিকল্পনা ছাড়া কিছু করলে পুরো কারখানা তছনছ হয়ে যাবে, হাজারো লেবারের ক্ষতি হতে পারে। তার কাছে ফোন আসে বলে সে বিজি হয়ে যায়। কাকুকে উপর থেকে ফোন করে ধমকানো হয় আর যেন একটা সোলজারের ক্ষতিও না হয়। কাকু ভাবছে কি করা যাবে, তখনই রাঘু তারে পেঁচে তার সামনে আসে। স্যার মানে সে আবার ট্রাই করেছে নিচে যেতে, কিন্তু তার সঙ্গে পেঁচে গেছে। কাকু তো ভয় পেয়ে গেছিল একটু, সে সমানে বলছে স্যার জানলা খুলে আমার
তারটা একটু কেটে দিন, আমি উপরে যেতে চাই। ওরা আমাকে মানে গাড্ডা টেনে উঠাচ্ছে, তাকে বাঁচানো হয়। মাঝে একদিন পার করে পরের দিন রঘু হসপিটাল থেকে ছাড়া পেয়েছে বলে স্যারকে বিদায় জানাতে আসে। কাকু বলে এখান থেকে গিয়ে কি করবে? রঘু বলে আর কি স্যার, সুযোগ পেলে উপরে যাবো। কাকু বলে শিওর? স্যার, কোনো সন্দেহ নেই। কাকু বলে ঠিক আছে, তাহলে তুমি একটু 2 দিন অপেক্ষা করতে পারবে আমাদের জন্য? কেন স্যার? আমাদের একটা কাজ করে দিতে, যেখানে তোমার কাজও হতো আমাদের কাজও হতো। রঘু প্রথমে না করে, কিন্তু কাকু তাকে বুঝায়, এবার সে পাক্কা উপরে যেতে পারবে তার কথা শুনলে। রঘু রাজি হয়। কাকু বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। সন্দীপ বলে স্যার কি করছেন? আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদের মাঝে যে কেউ ইচ্ছে করে এই কাজ করতে রাজি হবে সে। কাকু বলে তোমাদের জানা আমার কাছে দামি, তোমরা বাঁচলে আরো কাজে লাগাতে পারবো। ও তো নিজেই চাইছে, দেখি কি হয় চলো। রঘুকে গাড়িতে উঠতে বলে কাকু তার ব্যাপারে হসপিটাল থেকে শুরু করে পুরো ডিটেলস বের করতে বলে। পুলিশ রিসেপশনে গিয়ে জিগাইলে তারা একটা নাম্বার দেয় যেটা রঘু তাদের দিয়েছিল। সেখানে ফোন করলে এক মুরব্বী উঠায়, তাকে জিগাই সে রঘুকে চেনে কিনা। দাদু বলে ও রঘুরাম, হ্যাঁ কেন চিনবো না, কই ও 2 মাস হলো ও মেডিসিন না নিয়ে ঘুরছে, স্যার ওকে খুঁজে বেড়াচ্ছে। মেডিসিন কিসের? আরে ও গত 16 বছর ধরে যে মাথার প্রবলেমের কারণে নেয় সেটা। অফিসার জিগাই স্যার এটা কোন জায়গা যেখানে ও ট্রিটমেন্ট নেয়? দাদু বলে বেজারপাড়ি মেন্টাল হেলথ ইনস্টিটিউটে। কাহিনীর মোড় ঘুরে গেল, তাই না? তো রঘু বারবার যে মালতীর কথা বলছিল সে আসলে কে, তাকে দেখাতে সিন 6 মাস পেছনে আনে পন্ডি বাজারে। রাস্তার পাশে গান গাইতে এন্ট্রি করে মুভির হিরোইন রুকমানি বসন্ত অর্থাৎ ডক্টর মালতীর। গান গাওয়া, ডোনেশন উঠিয়ে মানুষের হেল্প করা তার ভালো লাগা, সেটাই করছিল। সেটা তার চোখ পরে কিছু ছেলে পেলে একটা মুরব্বীর সঙ্গে ঝামেলা করছে, মানে দিন দুপুরে চিন্তাই করছে এতগুলো লোকের সামনে। সে হেল্প করার জন্য এগিয়ে যায়, লোকজন জমা হয়। এখানে আইসক্রিম খেতে খেতে নজরে পড়ে রঘুর। বাবা বলে অবাক হয়ে দৌড় দেয়, গিয়ে মারা শুরু করে। বাবা তুমি ঠিক আছো? এসব কি? কাকু বলে তারা টাকা কেড়ে নিয়েছে। রঘু তাদের মারা শুরু করে। মালতী হবে যাক তার ছেলে এসেছে, তাকে হেল্প করতে মালতী একটা সোডার বোতল একজনকে মারতে যায়, যেটা গিয়ে রঘুকে লাগে। সরি সবাইকে সাইজ মাইজ করে টাকা কাকুকে দিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। মালতী প্রফেশনালি একজন ডেন্টিস্ট হচ্ছে, ফাইনাল ইয়ারে আছে। স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল শেখাতে ম্যাডাম পেশেন্টের কাছে নিয়ে আসে, আর এখানে মালতী দেখে রঘুকে। আর লাকিলি ম্যাডাম রঘুকে তাকে দেখতে বলে। রঘুও চিনতে পারে। এখন একটা এত কিউট মেয়ে চোখের সামনে এসে দাঁড়ালো, কোন ছেলে চুপ থাকবে বলুন? ওপর থেকে জাস্ট চোখ দেখা যাচ্ছে, ভালো না লাগলেও জোর করে লেগে যাবে। ট্রিটমেন্ট শেষ হলে মালতী রঘুকে কাল আবার আসতে বলে, ঠান্ডা গরম খাওয়া যাবে না। কিন্তু ভাই তাকে দেখে নজর ফেরাতে পারছে না। আরে কি হলো জান? ও জি। এর কিছুক্ষণ পর মালতী ক্যান্টিনে যায় একটু চা খাওয়ার জন্য, দেখে রঘু সেখানেই রয়েছে আর সে গরম খাবার নিয়ে বসেছে। মালতী গিয়ে তাকে বারণ করে, চায়ের কাপ গালের সঙ্গে ধরে দেখায় যদি গাল সহ্য করতে পারে এরকম হট খাওয়া যাবে, তা না হলে যাবে না। সেদিন হালকা পাতলা কথা হয়। এরপর একদিন একটা ক্লাবে হাই হ্যালো হয়। পরের দিন রঘুর রিপোর্ট দেখালে ম্যাডাম বলে সে ঠিক আছে, মালতী তার ট্রিটমেন্ট সঠিকভাবে করেছে, এজন্য সে এক্সট্রা নাম্বার পাবে। পরে দুজন আরো কিছু কথা বলে, সুযোগ বুঝে ভাই নাম্বার নিয়ে নেয়। এরপর আর কি, মেয়ের নাম্বার পেলে ছেলেরা তো যে করে হোক তাকে পটিয়েই ফেলে। যদি মেয়ে কথা বলে বেড়ে যায় দেখা করা, কথা বলা, মনের সঙ্গে মন মিলিয়ে চলা। রঘু একটা কার কোম্পানিতে জব করে, সময়ের সঙ্গে সঙ্গে তাদের মাঝে বেশ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। একদিন রঘু মালতীদের বাড়িতে আসে, তার বোন মায়ের সঙ্গে দেখা করে, কথা বলে, বেশ ভালোই যাচ্ছিল তাদের সময়টা। এর কয়েকদিন পর রঘু মালতীর সঙ্গে দেখা করতে তার হসপিটালে গিয়ে ফোন করে সে এসেছে। মালতী বলে আজ তার সময় হবে না, অনেক পেশেন্ট এসেছে, একটা দুর্ঘটনা ঘটেছিল, অনেক রোগী, সে খুব বিজি, পানির বোতল নিতে যাবে সেই সুযোগটা পাচ্ছে না। তো রঘু কি করে পানির একটা বোতল নিয়ে তাকে দিতে যাবে, একটা কাকু ফোন করে বলে সে কই। রঘু যেই বলে সে হসপিটালে মালতীর সঙ্গে দেখা করতে এসেছে, মানে মালতীর সঙ্গে তার পরিচয় আগে করিয়ে দিয়েছিল, সে মালতীকে চেনে। কাকু একটু টেনশনময় ফেসে বলে রঘু তুমি ওখানে কি করছো? না ভিতরে যাও না। বলতে ততক্ষণে রঘু হসপিটালের ভিতরে ঢুকে পড়েছে। ফোন কেটে সামনে থেকে হা করে চেয়ে থাকে, মানে সামনে অনেক লোক মর্মান্তিক অবস্থায় এখানে সেখানে পড়ে আছে, সবাই সবার মতো বিজি, অবস্থা খারাপ। তাদের দেখে রঘুর মাঝে কেমন একটা পরিবর্তন আসে। সে এই মহিলার মাঝে তার মাকে দেখতে পায়, তারা হুড়ো করে তাকে কেবিনে নিতে লাগে। তাকে ব্যস্ত হওয়া দেখে মালতী একটু অবাক হয়, এই কেন ব্যস্ত হচ্ছে? ডাকও দেয়, সে সেদিকেই বিজি থাকে। এরপর যত পেশেন্ট এখানে সেখানে বাইরে বসেছিল সে সবাইকে উঠিয়ে দৌড়ঝাঁপ করে রুমে নিয়ে যায়, ডক্টরদের ট্রিটমেন্ট করতে বলে। তার ব্যস্ততা মালতী জাস্ট দেখে যাচ্ছে। রঘু এতটা দৌড়ঝাঁপ করে যে শেষমেশ সে ক্লান্ত হয়ে সেখানেই রয়ে যায়। রঘুর এই অবস্থা দেখে মালতী ডিউটি শেষ করে একটা বাড়িতে এসে নক করলে সেই মুরব্বী গেট খুলে, ওই যে রঘু যাকে বাঁচালো গান গাওয়ার সময়, সে মালতীকে চিনতে পারে। এসো ভিতরে এসো। মালতী বলে আঙ্কেল আপনার ছেলে রঘু। কাকু বলে আরে হ্যাঁ আমি বুঝলাম না, সে আমাকে বাবা কেন বললো? আমার তো কোনো ছেলে নেই, এই একটাই মেয়ে। এই সেরেছে, তার মানে রঘু আপনার ছেলে না? না বেটি, ভিড়ের মাঝে ও আমাকে বাবা বলে ডাকলো, আমিও টাকার চিন্তায় ব্যস্ত ছিলাম, কিছু বুঝে ওঠার আগে তো ও সব সমাধান করে আমাকে হসপিটালে নিয়ে বিল দিয়ে তারপর সে চলে গেল। মালতী কি বুঝলো তার চোখে মুখে কনফিউশন একটা ভাব বোঝা যাচ্ছে। আরো বিস্তারিত কিভাবে জানবে মাথায় চাপ দিলে মনে পড়ে রঘু একটা ডক্টরের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিল। মালতী চলে আসে সেই কাকুর কাছে যে রঘুকে ফোন দিয়েছিল, মনে আছে? মালতী কাকুকে রঘুর ব্যাপারে জিজ্ঞাসা, সে বলে গত 16 বছর ধরে রঘু মেন্টাল ট্রিট নিচ্ছে, এই গত 2 মাস হলো আমরা তাকে সোশ্যাল করেছি। তো রঘুর আসলে কি হয়েছে বা কেন হয়েছে সেটা দেখাতে কাকু একটা ছবি দেখিয়ে বলে এটা ওর পুরো পরিবার, অনেক বড় পরিবারের একমাত্র ছেলে ছিল রঘু। যখন 14 বছর বয়স ছিল পুরো পরিবার পন্ডিচেরির একটা হাইওয়ে হোটেলে খেতে আসে। সবাই খুব খুশি ছিল, খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসে ওঠে। তাদের পরিবার এত বড় ছিল যে কোনো জায়গায় যেতে ছোট একটা বাস রিজার্ভ করতে হতো। বাসে ওঠার পর সবাই লক্ষ্য করে রঘু সেখানে নেই। কি হলো? একজন বলে ওকে বাথরুমের দিকে যেতে দেখেছে, আসছে। রঘুর মা ব্যস্ত হয় ওকে নিয়ে আসো। রঘু বের হয়ে বাসের দিকে আসছে, তখন সেখানকার ট্রান্সমিটারের শর্ট সার্কিট হয়ে মুহূর্তের মাঝে পুরো পরিবেশ পাল্টে যায়। বাস থেকে কেউ বের হতে পারে না, বিদ্যুতের লাইন ওরা তার মাথা খুলে এসে বাসের উপরে পড়ে। খুব বাজে এক অবস্থা হয়, কেউ বাস থেকে নামতে পারছিল না। কিছুক্ষণের মাঝে বাসে আগুন ধরে যায়। রঘুকে সাধারণ মানুষ থামায়, আর দেখতে দেখতে রঘুর চোখের সামনে তার মা সহ পুরো পরিবার জ্বলতে শুরু করে। রঘু কান্দে, হেল্প করতে বলে, কিন্তু কেউ সামনে আসে না। কিভাবে যাবে? সেদিন রঘুর পুরো পরিবার একসঙ্গে শেষ হয়ে যায়। ব্যাপারটা রঘুর মাথায় খুব বড় একটা ইফেক্ট ফেলে। প্রথমে সে নর্মালি ছিল, কিন্তু পরে গিয়ে যখন যাকে বিপদে দেখতো তাকে তার পরিবারের কারো সঙ্গে মিলিয়ে নিয়ে তাকে হেল্প করতে নেমে পড়তো। তাকে হেল্প করার জন্য সে অপর ব্যক্তির দিকে একবারও তাকাতো না। ব্যাপারটা খুব সিরিয়াস হলে ওকে এখানে আনা হয়, আর তারপর থেকে ট্রিটমেন্ট চলছে। এখন অনেকটা স্বাভাবিক হচ্ছে, এই জন্য আমরা ওকে বাইরে ছেড়েছি। তো এই হলো রঘুর মেন্টাল প্রবলেম কারণ বা তার বর্তমান অবস্থা। সব শুনে মালতী যখন সেগুলো তার বোনকে বলে, সে তো অবাক, কারণ তাকে দেখে কেউ বুঝতেই পারবে না তার সমস্যা। পরের দিন রঘু অফিসে কাজ করছিল, ভূমিকম্প শুরু হয়। ভয়ে সবার অফিসের বাইরে এসে দাঁড়ায়। ভূমিকম্প থামলে সবার ফোন বাজতে শুরু করে একসঙ্গে। মুভির অস্থির একটা পার্ট। রঘু আবার কি ব্যাপার, সবার ফোন বাজতেছে কেন? মানে সবার আপনজন ফোন করে খবর নিচ্ছে তারা ঠিক আছে কিনা, বাবা মা বউ বাচ্চা সবার কেউ না কেউ ফোন করে খবর নিচ্ছে, কিন্তু বেচারা তার কেউ নেই।
সবাইকে বুঝাতে সেও ফোন কানে ধরে মায়ের সঙ্গে কথা বলার ভান করতে থাকে একা একা। তার কিছুক্ষণ পর যখন সবার সিগন্যাল কেটে যায় নেটওয়ার্কের প্রবলেমের কারণে, রঘু কথা বলতেই থাকে, সে বুঝতে পারে না, বাকি সবাই বুঝতে পারে সে অ্যাক্টিং করছে। ফোন রাখলে যখন সবাই তার দিকে অন্য হয়ে তাকায়, রঘু প্রথমে বুঝতে পারে না, পরে কিছু ছেলে পেলে মজা নিতে শুরু করে। রঘুর খুব খারাপ লাগে, আরে কি করবো, আমার তো কেউ নেই। কথা বলতে বলতে মালতী সেখানে হাজির। রঘু, রঘু কই তুমি, ঠিক আছো? রঘু হা করে চেয়ে থাকে, এখানে কেন? মালতী যেই বলে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তুমি ঠিক আছো কিনা দেখতে এলাম, একটু সাইডে চলো। রঘুর কি যে ভালো লাগে, বাকি সবার কেউ আসেনি ফিজিক্যালি, সে এখানে উপস্থিত হয়েছে। মালতীর এই ব্যাপারটা রঘুর মন কেড়ে নেয়। মালতী বলে তার কিছু কথা আছে তার সঙ্গে। মালতীর রিয়াকশনে হয়তো রঘু কিছুটা আন্দাজ করতে পারছে কি বলবে, তাই রঘু বলে, তুমি কি বলবে একটু পরে বলো, আগে আমার কিছু কথা শোনো। আমি মেন্টালি ঠিক নেই, গত 16 বছর। মালতী বলে, ওটা তুমি মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছ। সেদিন যাকে বাঁচিয়েছো বাবা বলে, সে তোমার বাবা না, তোমার কেউ নেই, আমি সব জানি। জানার পরে তো তোমার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে বলে রঘুর হাতে হাত রেখে ভালোবাসার আদর করে দেয়। আর তাতে রঘুর যে রিয়াকশন, মানে তার এত কমতি জেনেও তার মতো একটা মেয়ে তাকে ভালোবাসতেছে, এটা তো বিশাল ব্যাপার তার জন্য। দাম করে ঘুম ভাঙে আর সিন বর্তমানে আসে। কি ভুলে গেছেন নাকি, ওই যে এনআইএ হেড কাকু রঘুকে নিয়ে যাক, সেই ফাঁকে সে মালতীর কথা ভাবলো আর কি। তাকে এনআইএ অফিসে নিয়ে যাক, সিন কারখানাতে আসে। চিরাগ কাকে যেন সাইজ করলো, তার হাত দেখে তো বুঝতেই পারছেন এক হাত বানানো। এ রেগে আছে কারণ বাটুলের ভালো ডিল হয়নি এখনো। বিরাট বলে, চিন্তা করিস না, জাস্ট 2 দিন অপেক্ষা কর, দেখবি ডিমান্ড কিভাবে বাড়ছে। আমি মাত্র 100টা বাটুল বাজারে ছেড়েছি ফ্রিতে। এখানকার মানুষ চাকু দা ব্যবহার করে, তাদের মজা চাকাতে কিছু বাটুল ছেড়েছি, দেখ কি হয়। যা হবার তাই হয়। কত ইজিতে একে অপরকে সাইজ করতে থাকে। সামান্য সামান্য ব্যাপারে মানুষ একে অপরকে সহ্য করতে পারে না। একদিনের মাঝে কিছু কিছু এলাকা একেবারে লাল হয়ে যায়। বিরাট বলে, এবার দেখ কিভাবে ডিমান্ড বেড়ে যায়। এই ঘটনার রেস ধরে পরের দিন একটা স্কুলে এনআইএ টিমকে ডাকা হয়, কারণ এখানে একটা বাচ্চা ম্যাডামকে সহ তার ক্লাসের কিছু স্টুডেন্টদের জিম্মি করে রেখেছে, কারণ তার ক্লাসমেটরা নাকি তাকে বুলি করতো। এই জন্য বাপ ইলিগালি বাটুলটা নিয়ে বাসায় রেখেছিল, সে সেটা চুরি করে এনেছে। উপরে স্নাইপারদের সেট করা হয়েছে, তারা তাকে টার্গেটে রেখেছে। প্রেমানাথ নিষেধ করে কেউ যেন কোনো অ্যাকশন না নেয়, কারণ সে বাচ্চা। এর মাঝে রঘু উপরে চলে গেছে। আরে পাগল, কি করছিস? কাকু ফোন করে বলে, এইসব কি? রঘু বলে, স্যার আমাকে বাটুল মেরেও যদি অন্যদের বাঁচানো যায় তাতেও মালতী খুশি হবে। স্যার আর কি বলবে, সে তো পাগলই। রঘু সামনে যায়, বাচ্চা তাকে টার্গেট করে, রঘু তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। ওদিকে ওই যে পুলিশ অফিসারদের রঘুর ব্যাপারে খোঁজ নিতে বলেছিল, তারা এসে তাকে পুরো ডিটেলস জানায় তার মেন্টাল সমস্যা আছে। সে তো চলে গেছে, কাকু এখন কি করবে? পিচ্ছি একটা টোকা দেয়। রঘু নর্মাল থাকার ভান করে যে তার কিছু হয়নি। পিচ্ছি আবার একটা টোকা মারে, যেটা শোল্ডারে একটু নিচে লাগার কারণে রঘু পড়ে যায়। ওদিকে অফিসাররা এসে তাকে ধরে নেয়। রঘু মালতীর কথা ভাবতে ভাবতে বেহুশ হয়ে যায়। তাকে হসপিটালে নিক সিন রঘুর স্মৃতির মাধ্যমে আবার পেছনে এনে দেখায়। তাদের সম্পর্ক হয়ে যাওয়ার পর তার খুব ভালো সময় পার করছিল। রঘু মালতীর পরিবারের সঙ্গে মিশে যায়, মানে মালতীর পরিবার তাকে খুব ভালোবাসতে শুরু করে। রঘু মালতীকে বলে তার পরিবার তাকে এত তাড়াতাড়ি মেনে নিল কিভাবে। তখন মালতী একটা স্টোরি শোনায় যে আমার ভাই পড়াশোনার জন্য অন্য শহরে যায়, আমার বাবা একদিন তাকে দেখতে যায়, সেখানে তারা হোটেলে যায় কিছু খাওয়ার জন্য। লোকাল ছেলেপেলেদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, তারা বাটুল বের করে সামান্য কথার জেরে আমার বাপ ভাইকে মেরে দেয়। কত সহজে তারা কাজটা করতে পারলো। তুমি কারো পরোয়া না করে কিছু না ভেবে মানুষের হেল্প করতে নেমে যাও। সেদিন যদি তোমার মতো কেউ আমার বাপ ভাইয়ের পাশে থাকতো, হয়তো তারা এই জন্য আমার পরিবার খুব সহজে তোমায় আপন করে নিতে পেরেছে। যাক, এরপর মালতী রঘুকে তাদের পুরোনো বাড়িতে নিয়ে তার পরিবারের যতগুলো লোক উপরে চলে গেছে সবার জন্য পুজো করায়, যেটা রঘুকে আরো মালতীর প্রেমে পড়তে বাধ্য করায়। এভাবে ক্যামেরা তাদের ফলো করে আরো কিছু সিন দেখায়, যার মাধ্যমে তাদের রিলেশনের গভীরতাটা আমাদের বোঝানো হয়। একদিন মালতীর ছোট বোন খেতে খেতে ফোন দেখছিল, যেমন এখন আপনি আমার ভিডিও দেখছেন খেতে খেতে, সেম একটা ভিডিও দেখে যেখানে দিন দুপুরে সবার সামনে একটা ছেলে একটা মেয়েকে এসি মারলো, অথচ লোকজন কেউ তাকে থামালো না, সবাই ভিডিও বানাতে বিজি। মালতী এসব ভিডিও দেখতে নিষেধ করে। চুটকি ভিডিওতে কিছু দেখতে পেয়ে মালতীকে ডাকে, দিদি দেখ রঘু। মালতী মানতে চায় না, ওই স্টেশনে কি করবে, ও তো বসকে নিতে এয়ারপোর্টে গেছে, এটা রঘু হতেই পারে না, কারণ সে ওরা তো প্রতিবাদ করতো। হ্যাঁ ঠিকই বলেছে, ব্যাপারটা ইগনোর করে। পরের দিন যখন দুজন বের হয়, মালতী কালকের ভিডিওর ব্যাপারে রঘুকে বলে যে সে ভিডিওতে দেখলো এরকম এরকম ঘটনা। সবার সামনে মেয়েটার মুখ পুড়ে দিল, কেউ কিছু বললো না, কি ভয়ানক। রঘু বলে, তুমি তো ভিডিওতে দেখেছো, আমি তো বাস্তবে দেখেছি। মালতী অবাক, তার মানে তার বোন সত্যি বলছিল। ব্যাপারটা নিয়ে মালতী ডাক্তার কাকুর কাছে যায়, ভিডিও দেখিয়ে বলে এসব দেখে ও চুপ ছিল, কিছু বলেনি। এটা কেন হলো? কাকু বলে, ও গুড, ও তো নর্মাল হচ্ছে। মালতী, হা কি এটা নর্মাল? কাকু বলে, দেখো ওখানে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, দেখেছো, সবাই কিন্তু চুপ ছিল। কেউ যদি রিয়াক্ট করতো সেটা নর্মাল থাকতো না। ওর ভিতরে পরিবার হারানোর যে কমতি ছিল সেটা তুমি আসার পর পূর্ণ হয়েছে, তাই ও নর্মাল হচ্ছে। ব্যাপারটা মালতীর ভালো লাগে না, কারণ তার তো ওইরকম রঘুকেই পছন্দ। পরের দিন রঘু ঘুম থেকে উঠে মালতীকে কল করে, পায় না। বিকাল অব্দি ট্রাই করে, পায় না। পরে হসপিটালে যায়, সেখানেও পায় না। কই গেল। আমরা দেখি ছোট বোনকে নিয়ে মালতী কই যেন যাচ্ছে। তার বোন জিগাইলে বুঝতে পারি মালতী রঘুকে ছেড়ে চলে যাচ্ছে। কারণ কি? কারণ সে রঘুকে ভালোবেসেছিল, সবার বিপদে সে ঝাঁপিয়ে পড়তো এটা দেখে। এখন সে তার পাশে থাকার কারণে রঘু নর্মাল হচ্ছে, মানে এখন অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে না। এটা তো অন্যের জন্য ক্ষতির কারণ হলো, তাই না? তাই তার লাইফ থেকে সে দূরে চলে যাচ্ছে, যাতে রঘু আগের মতো মানুষের উপকার করতে পারে। ওদিকে রঘু পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, যেখানে যেখানে যাওয়ার কথা সব জায়গায় যায়। সারাদিন যখন হুনি হয়ে খুঁজে পায় না, বাসায় আসে, দেখে সেখানেও নেই। ততক্ষণে রাত হয়ে গেছে। মালতীর একটা ভয়েস মেসেজ আসে, যেখানে মালতী বলে, রঘু তুমি আগে যেমনটা ছিলে আমি সেটাকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি থাকার কারণে তুমি পাল্টে যাচ্ছ, তাই আমি চলে যাচ্ছি, আমাকে খুঁজো না প্লিজ। এর থেকে বেশি কিছু আর বলে না। মালতীর শেষ কথা এইটুকুই। তারপর থেকে রঘু এমন নিজে নিজে উপরে যাওয়ার চেষ্টা করতে করতে এখানে পৌঁছেছে। এই তার ব্যাক স্টোরি মালতীর সঙ্গে। সিন বর্তমানে আসে। রঘু মনে করে তার কাজ হয়ে গেছে, সে উপরে চলে গেছে, কিন্তু সামনে সবাইকে দেখে হাত পায়ে ব্যান্ডেজ দেখে বুঝতে পারে সে তো উপরে যায়নি, তারা তাকে বাঁচিয়েছে। স্যার এটা কি ঠিক কাজ করেছেন আপনি? আমি কেন বাঁচিয়েছেন? প্রেমানাথ বলে, দেখো রঘু, আমরা তোমার ব্যাপারে সব জেনেছি, তুমি এই মেডিসিন ঠিক মতো নাও, বাকি আমাদের মিশন চলবে, মিশন হবে, তুমি চিন্তা করো না, তখন তোমার উপরে যেতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সন্দীপ কাকুকে সাইডে নিয়ে বলে, স্যার আমরা একজন সিভিলিয়ানকে মিশনে শামিল করছি, উপরে জানাতে হবে না এটা? কাকু বলে, উপরের কাউকে ভরসা করার মতো পরিবেশ নেই, এটা কাউকে জানানো যাবে না। ওকে। রাতের বেলা কারখানায় একটা গাড়ি আসে, যার ভিতর থেকে এক দিদি বের হয়ে বিরাটের সঙ্গে কথা বলে, মানে বাটুল সিন্ডিকেটের এই দিদিও একজন মেম্বার, তার মতো আরো মেম্বার আছে যারা ইনভেস্ট করেছে এই বাটুলে। দিদি বলে, সামনে শুক্রবার
সময়ের মাঝে সব বাটুল ডেলিভারি দিতে হবে। এই খবর প্রেমানাথ কাকুর লোক তাকে দেয়। প্রেমানাথ সেই অনুযায়ী তার টিমকে ডেকে রেডি হতে বলে, এই ঘটেছে, আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। প্ল্যান করছে, বিরাটের কাছে খবর আসে, ভাই আমি আলফা 104 এনআইএ টিম থেকে, আপনারা যে শুক্রবারে ডেলিভারি প্ল্যান করেছিলেন এনআইএ জেনে গেছে, আপনার টিমের মাঝে একজন পুলিশ আছে যে খবর দিয়েছে বসকে, মানে বিরাটেরও একটা লোক রাখা আছে এনআইএ টিমের মাঝে। এগুলা কথা চিরাগ সবাইকে লাইনে দাঁড় করায়, তাদের সঙ্গে গাদ্দারি করবে কেউ, তাকে ছেড়ে দিবে, হুমকি দেয় যে গাদ্দার সে যদি স্বীকার না করে তাহলে সবাইকে মারবে। আলফা 1 সামনে আসে, না না কাউকে মারতে হবে না, আমি আলফা 1 আর আমার সঙ্গে ও 2 নাম্বার, মানে তার যে লোক তাকে না দেখিয়ে অন্য একজনকে দেখায় যাতে সে বেঁচে যায়। আর তার প্ল্যান মতোই হয়, মাথা মোটারা তার থেকে কিছু না শুনে দুজনকে উপরে পাঠিয়ে দেয়। যেহেতু এনআইএ তাদের প্ল্যান জেনে গেছে, এখন কি হবে? বিরাট বলে ডেলিভারি 7 দিন পর নয়, কাল রাতেই হবে, দেখি ওরা কিভাবে থামাতে পারে। আলফা 2 আবার এই খবর প্রেমানাথকে দিয়ে দেয়, তার ফ্রেন্ড নেই, তাকে উপরে পাঠানো হয়েছে, তার টিমে বিরাটের একটা লোক আছে সেটাও বলে দেয়। প্রেমানাথের মন ভেঙে যায়, শালা আমার টিমের মাঝে গাদ্দার আছে, তাহলে ভরসা করবো কাকে? রঘু জিজ্ঞাসা, স্যার কি হয়েছে, আপনার টেন্স দেখাচ্ছে কেন? প্রেমানাথ বলে, তেমন কিছু না রঘু, তুমি সাবধানে থেকো, যে কেউ তোমায় ধোকা দিতে পারে। রঘু কোটি টাকার হাসি মুখে বলে, স্যার আমি তো মাথায় কাপড় বেঁধেই নিয়েছি, কি যায় আসে। বিরাট চিরাগকে পাঠায় অর্ডার প্লেস করতে, সঙ্গে মাথাটাও যেন ঠান্ডা করে, সেই দিকে সামলে নিবে। প্রেমানাথ সবার ফোন জমা নেয়, অপারেশনের পর তাদের মাঝে কে গাদ্দার খুঁজে বের করা হবে, আর অপারেশন কাল সকালে শুরু হবে। তো প্রয়োজনীয় সবকিছু রঘুকে বুঝিয়ে দিয়ে কাকু শেষবারের মতো কথা বলে তার সঙ্গে, রঘু এটাই তোমার সঙ্গে আমাদের হয়তো শেষ দেখা। রঘু বলে, চিন্তা কিছু নেই স্যার, আমি সব দেখে নিব। এই বাটুল কালচারের কারণে মালতীও তার বাপ ভাইকে হারিয়েছে, আমি উপরে গেলে শুধু এতটুকু মালতীর কানে পৌঁছে দিয়েন যে তার জন্য আমি কি করেছি। বিদায় আদায় নিয়ে পরের দিন সকালে রঘু অন্য লেবারদের সঙ্গে মিশে যায়, প্রসেস মতো কারখানার ভিতরে ঢোকে, তাকে সব বলে দেওয়া হয়েছে, ম্যাপ দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কি আছে, সেভাবে করতে হবে। তেমন টেনশন করছে গুড নিউজ শুনতে। রঘু এক জায়গায় লুকিয়েছিল, ঠিক যখন 6টার অ্যালার্ম বাজে, লেবাররা সবাই বের হতে লাগে, রঘু সেখানে থেকে যায়। সব লেবার বের হয়ে গেলে লাইট অফ করা হয় কারখানা। এখান থেকে এই ভাইসা প্রেমানাথকে সব আপডেট জানাচ্ছে। ওদিকে চিরাগ পার্টির সঙ্গে সঙ্গে ডিলও করছে, অনেক অর্ডার আসছে। বিরাট আরামসে ডাবের পানি নিয়ে বসে গেছে, অর্ডার প্লেস হলে রাতে ডেলিভারি দিয়ে দিবে। সিকিউরিটি হিসেবে গিয়ে একটা গণনা ভুল দেখায়, মানে একটা লেবার বের হয়নি, তার ওয়ার্নিং দেখায়। গার্ড বিরাটকে ফোন করে জানায় একটা লেবার ভিতরে আছে। কি? রঘু এখান থেকে বের হয়, বিরাট তার লোকদের ডেকে খুঁজে বের করতে বলে একজন লেবার নাকি ভিতরে আছে। রঘু বের হয়ে তার জুতোর ভিতর থেকে গ্যাস লাইট বের করে, বিরাট কারখানা সব লাইট জ্বালিয়ে দিতে বলে। রঘু লাইট জ্বালানো দেখে লুকিয়ে পড়ে, সেই আপডেট আবার প্রেমানাথকে দিচ্ছে, কাকু নজর রাখতে বলে। এরা খুঁজতেছে, কাকু টেনশন করছে, না জানি কি হয়। সন্দীপ জানলা দিয়ে লক্ষ্য করে একটা অটো অফিসের সামনে এসে দাঁড়ালো, আর তার ভিতর থেকে বের হলো মালতী। এই সেরেছে, কাহিনী চলতে চলতে ধুম করে আরেকটা মাথা চলে আসে। দেখ মালতীকে ভিতরে আনা হয়, সেখানে হুট করে কেন? মালতী বলে, নিউজে আমার ফ্রেন্ডরা রঘুকে পাগলামি করতে দেখেছে, যখন জানতে পারলাম ও আমার জন্য পাগলামি করছে, উপরে যেতে চাইছে, আমি আর থাকতে পারলাম না, হসপিটালে খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার সঙ্গে এসেছে, তাই নিতে এলাম। কাকু আর কি বলবে, বসে রাখে। সন্দীপ বলে, স্যার এই জন্যই আপনাকে বলেছিলাম আমি যাই। কাকু বলে, আরে কে জানে মালতী আসবে। ও হ্যাঁ, আপনাদের বলিনি, সন্দীপ কিন্তু এখানে কাকুর ছেলে, ঠিক আছে। তো রঘুকে খুঁজে পাচ্ছিল না বলে বিরাট সবাইকে আবার জমা করে, 5 জনকে এখান থেকে ট্রাক সরিয়ে সে একটা জায়গায় কথা বলে, সেখানে নিতে বলে। সে ফোন না করা অবধি তারা যেন সেখানে থাকে, অর্ডার দিয়ে বাকি সবাইকে খুঁজতে পাঠায়। ট্রাক চলে গেলে এরা খোঁজা শুরু করে। একজন রঘুকে দেখতে পেয়ে বাকিদের ডাক দেয়, এ চল আজ তোর খবর আছে। রঘু বলে, আবে আমি তো নিজে খবর দিতে এসেছি, তোরা কেন পিছিয়ে পড়েছিস, চল যা এখান থেকে। কথা শুনছিল না বলে দুজনকে সাইজ করে। তারপর আর কি হবে বুঝতে তো পারছেন, রঘু উড়া দুরা সাইজ করতে লাগে, গ্যাসম্যান জ্বালাতে চায় কিন্তু বিরাটের লোকজন ধরে। বিরাট এখনো ঘরে আছে। এদিকে ভাই যেভাবে সবাইকে তুলে ধরা করা শুরু করেছে দেখার মতো, সেগুলো আবার সিসিটিভিতে সিকিউরিটি দেখে চিরাগকে বলে দিচ্ছে এই হচ্ছে এখানে। পরে বিরাট চলে আসে, নিয়ম অনুযায়ী রঘু 2 একটা খায়। বিরাট যদিও হুঁশে নেই, তারপরেও রঘুকে কেলাতে কেলাতে একটা ঘুষা মারতে লাগে, যেটা গিয়ে একটা ট্যাঙ্কিতে লেগে ফুটো হয়ে যায়, আর ভিতর থেকে ধোঁয়ার মতো এমন কিছু বের হয়ে বিরাটের চোখে মুখে যাওয়াতে সে অনেকটা বেহুশের মতো হয়ে পড়ে। সেটা থেকে তার যে লোকেরা মার খেয়ে পড়েছিল তারা ডাক তাকে, বিরাট ভাই চলেন পালান পালান, বের হয়ে যান। বিরাট তো নড়তে পারছে না, রঘু আগে এটা বন্ধ করে দেয়। সে তো বিরাটের ব্যাপারে কিছু জানে না, তাই তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে। এ ভাই কে তুই, বের হয়ে যা, চল যা বলছি। না, তার কোনো মুভমেন্ট নেই। রঘু কি করবে বুঝতে পারছে না, নজর পড়ে বিরাটের সাইডে, তার কাছ থেকে বাটুল আর ফোনটা নিয়ে নেয়। প্রেমানাথের নাম্বার রঘু মুখস্থ করেছিল, মাথা একটু চাপ দিয়ে নাম্বারটা মনে করে স্যারের কাছে কল দেয়। স্যার এসব কি হচ্ছে এখানে? একটা লোক যাকে সবাই বিরাট বিরাট বলছে সে তো বেহুশ হয়ে পড়ে আছে, এখান থেকে বের হচ্ছে না। বিরাটের নাম শুনে তো কাকুর মাথা খারাপ হয়ে যায়, এ কি বলছিস বিরাট? আরে হ্যাঁ স্যার, ওর ফোন থেকে তো ফোন করেছি। প্রেমানাথ বলে, এটা ইম্পসিবল, কারণ তার সঙ্গে কেউ পারে না, তাকে ধরবে কি করে? রঘু বারবার বলতে থাকে সে বিরাটকে ধরেছে। বিশ্বাস করতে প্রেমানাথ বিরাটের ছবি পাঠা দিতে বলে। রঘু পাঠা দেয়। প্রেমানাথ দেখে তো অবাক, এ কি করেছে, সত্যি তো তাই। রঘুকে বলে বিরাটকে উপরে পাঠিয়ে দিতে। রঘু চমকে যায়, স্যার কি বলছেন, আমি তো এসব করতে পারবো না। প্রেমানাথ বলে, রঘু তুই জানিস না ও কত বড় ভয়ানক, যে বাটুলের ট্রাক ওখান থেকে গেছে সেগুলো পরে সিজ করা যাবে, ওকে একবার হাত ছাড়া করলে খুব খতরনাক হয়ে যাবে। রঘু রাজি হয় না, কারণ এটা তো তার কাজ নয়। এর মাঝে বিরাটের ফোনে আরেকটা নাম্বার থেকে কল আসে। রঘু এটা কেটে দিয়ে ওটা অ্যাকসেপ্ট করে। ফোন করেছে চিরাগ। রঘুর কণ্ঠ শুনে তো সে বুঝতে পারে এটা বিরাট না। রঘুকে ধমকি দেয়, এ তুই তাহলে সেই না, বিরাটের কিছু হলে তোর খবর আছে রে। রঘু বলে, আরে ভাই আমি তো নিজেই খবর দিতে এসেছি, আমার কি খবর করবেন? প্রেমানাথ আবার ফোন করে। রঘু চিরাগের ফোন কেটে দিয়ে প্রেমানাথ কাকুর ফোন ধরে। কি রঘু কি হলো, তুমি কাজ করেছো? রঘু আবার বলেন না, সে করতে পারবে না। ওদিক থেকে চিরাগ কল করছে, কাকুকে হোল্ডে রেখে রঘু আবার চিরাগের কল রিসিভ করে। দুজন 2 পাশ থেকে অর্ডার করছে বলে রঘু রাগ করে দুজনকে কনফারেন্সে নিয়ে আসে। বিরাটকে সাইজ করে ফিরে আয়। রঘু বলে, স্যার আমি ফিরে গিয়ে কি করবো? কাকু এবার বলে দেয় তোকে ফিরতে হবে, কারণ মালতী এখানে এসেছে, তোর জন্য এসেছে। বাস, মালতীর কথা শুনে রঘুর মাথা খারাপ হয়ে যায়। রঘু বিশ্বাস করতে চায় না বলে প্রেমানাথ তার সঙ্গে কথা বলে। মালতী রঘুর সঙ্গে একটু কথা বলো তো, ওকে কাজ করতে বলেছে একটা, তুমি একটু শেষ করে আসতে বলো। মালতী কথা বলে, আর মালতীর সঙ্গে কথা বলার পর তার সুর পাল্টে যেতে লাগে। রঘুর এমন সুর পাল্টানো শুনে চিরাগ এবার তাকে ধমকি দিতে থাকে, এ মালতী কিন্তু উপরে পাঠিয়ে দিবে, এটা কি আর রঘুর সহ্য হবে, যার জন্য এত কিছু? রঘু চিরাগকে ধরে বসে, আবে কি বললিবে, আবার বলতো শুনি। চিরাগ আবার যে বলে, সঙ্গে সঙ্গে রঘু উল্টো ধমকি, পারলে ঠেকা বলে দাম দাম 2-4টা মেরে দেয়, যেগুলো শোল্ডারের আশেপাশে লাগে, পুরো বাটুল ফাঁকা করে দেয়। চিরাগ হা। রঘু বলে, চলবে টাচ করে দেখা। স্লো মোশনে কারখানা থেকে বের হয়ে আসে, আর মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন শুরু হয় এনআইএর লুকানো অফিসে। রঘু মালতীকে দেখার জন্য প্রেমানাথের কাছে যায়, সে তো পাগল হয়ে আছে, ছটফট করছে। প্রেমানাথ মালতীকে নিয়ে আসতে বলে, মানে তাকে রাখা হয়েছে এনআইএর মেন অফিসে। কিছুক্ষণ পর মালতী আসে। রঘুর কাছে এসে আগে তাকে মারা শুরু করে, সে এমন পাগলামি কেন করেছিল, মানে ভালোবাসার শাসন আর কি। মালতী তার মেডিসিন এনেছে সঙ্গে করে, এখন থেকে নিয়মিত নিতে বলে। রঘু এখন নিবে, সে এসেছে, মালতীকে কাছে পেয়েছে। রঘুর আর কি লাগে? প্রেমানাথ সন্দীপকে নিয়ে একটা গোপন রুমে এসে দেখায় বিরাট এখনো জীবিত আছে, তার চিকিৎসা চলছে। কিভাবে? তো রঘু আসার সময় বিরাটের হুঁশ ফিরেছিল, রঘু তাকে ছেড়ে না দিয়ে সঙ্গে নিয়ে এসেছিল। বিরাট তাদের জন্য অনেক বড় একটা হাতিয়ার, তাই ব্যাপারটা
ব্যাপারটা সাবধানে হ্যান্ডেল করতে হবে, যেন বাইরের কেউ না জানে সে বেঁচে আছে। এরা সেখান থেকে চলে গেলে তাদের একটা লোক যাকে বিরাটকে দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সুযোগ বুঝে বিরাটকে বলতে থাকে, ভাই আমি আপনার লোক আলফা 104, যদি আমার কথা শুনতে পান পা নাড়ান। বিরাট পা নাড়ায় না, তার মানে সে এখনো হুঁশে ফেরেনি। প্রেমানাথ পুলিশকে সঙ্গে নিয়ে কিছু কিছু জায়গা খোঁজে বিরাট কন্টেনার সেখানে রেখেছে কিনা, কিন্তু পায় না। ওদিকে চিরাগ তার লোকদের ধরেছে, একটা ছেলে কারখানার ভিতরে এসে বিরাটকে সাইজ করে চলে গেল, তারা তার ব্যাপারে জানলো না, কিছু করতে পারলো না, কেন এই জন্য মারছে। তার লোক বলে, ভাই যেহেতু বডি পাওয়া যায়নি তাই আগে কোনো সমাধানে আসা যাবে না, রঘু যে কারখানাতে ঢুকেছিল ওকে আগে ধরতে হবে। চিরাগ তাদের একটা লোক এনআইএর অফিসে সেট করে দিতে বলে, যাতে কোনো রকম মুভমেন্ট দেখলে তাকে খবর দেয়। পরের দিন প্রেমানাথ মালাতিকে বোঝায় তাদের এখানে থাকা যাবে না, মেইন অফিসে গিয়ে থাকতে হবে, কারণ তাদের খোঁজে যদি চিরাগ এখানে আসে তাহলে বিরাটকে নিয়ে যেতে পারে, ঝামেলা বাড়বে। মালাতি বলে, তার মানে কি আমাদের জীবনের চেয়ে ওই লোকটার দাম বেশি? প্রেমানাথ বোঝায়, শুধু তোমাদের কেন, আমার থেকেও দাম বেশি ওর, কারণ হাতিয়ার ওর খোঁজে আছে, আর একবার ও হাত ছাড়া হলে তামিলনাড়ুর বাচ্চার হাতে বাটুল পৌঁছে যাবে, আমরা কিছু করতে পারবো না। যেহেতু মালতীও তার বাপ ভাইকে এই কারণেই হারিয়েছে, সে বুঝতে পারে। বেশ কিছু অফিসারদের সঙ্গে তাদের এই জায়গা থেকে মেইন অফিসে নেওয়া হয়। সন্দীপ সবার ফোন থেকে ডাটা বের করছে তাদের মাঝে কে গাদ্দার হতে পারে দেখার জন্য। কিছুক্ষণ পর যখন বাস এনআইএর অফিসে এখানে আসে, এখান থেকে চিরাগের লোক ফলো করে, রঘু আর মালতীকে ভিতরে নেওয়া হয়। তাদের আরাম করার জন্য আলাদা একটা রুম দেওয়া হয়। মালতীর এই ব্যাপারগুলো ভালো লাগছে না, কিন্তু রঘু তো কিছু একটা করেছে, রঘুর এত প্যারা নেই, সে তাকে কাছে পেয়েছে মানে দুনিয়া পেয়েছে, আর কিছু লাগবে না। মালতী ব্যাগ চেক করে দেখে সে রঘুর মেডিসিন ফেলে এসেছে। রঘু বলে, সমস্যা নেই, আমি গিয়ে নিয়ে আসবো না। চিরাগের লোক তাকে খবর দেয়, দুই ঘুঘু এখানে এসেছে। আলফা 2 আবার সেই খবরটা প্রেমানাথকে দিয়ে দেয় যে মেইন অফিসে চিরাগ সাইজ করতে যাচ্ছে, পারলে ঠেকান। সন্দীপ খুঁজে মুজে সে দুজনকে বাছাই করতে পেরেছে। এখন দুজনের মাঝে আসল কে বের করবে তা বাপ ডাকে। মেইন অফিসে অ্যালার্ট করে দেয় তারা যেন রেডি থাকে। প্রেমানাথ পুরো টিম নিয়ে মেইন অফিসে যেতে সবাইকে রেডি হতে বলে। এটা মাল সামান নিয়ে বের হতে হতে ওরা অলরেডি রওনা দিয়েছে। প্রেমানাথ তার টিম নিয়ে বের হয়ে যায়, তখনই অটো নিয়ে রঘু সেখানে আসে, মানে সে তার মেডিসিন নিতে আসলো আর কি। ভিতরে এসে ওষুধ নিয়ে নেয়। এদিকে এনআইএর অফিসে বিয়ের ফুল ফুটানো শুরু হয়েছে। মালতী চমকে ওঠে, কি হলো? দামাদাম ফাটানো শুরু হয়, একেবারে চারদিক থেকে ঘিরে নেওয়া হয়। মালতী রুম থেকে বের হয়ে যায়। চিরাগ তার লোকজন নিয়ে হিরোর মতো অফিসের ভিতরে ঢুকছে। অফিসার ট্রেনিং নিয়েছে, এত বড় সরকারি প্রতিষ্ঠান, তাতে কি এদের সঙ্গে কি আর পেরে উঠবে? সবাইকে সাইজ মাইজ করে ভিতরে যাচ্ছে। রঘু অফিস থেকে বের হতেই একজনের সঙ্গে দেখা হয়, জিজ্ঞাসা কি ব্যাপার, পুরো অফিস ফাঁকা কেন করিয়েছে সবাই? সে বলে, তুমি জানো না মেইন অফিসে জাদু হতে চলেছে, তাই সবাই গেছে, তুমি এখানে কি করছো? রঘু বলে, আমি তো মেডিসিন নিতে এসেছি। মনে পরে মালতীকে একা রেখে এসেছে, দৌড় দেয়। এদিকে চিরাগ সবকিছু নিভিয়ে দিচ্ছে, এরা এখনো রাস্তার মাঝে আছে। এগুলো কথা। রঘু এখান থেকে বের হয়নি, বরং সে এভিডেন্স রুমে গিয়ে কি যেন খুঁজতেছে, কি বিরাটের ফোন পেয়ে দৌড় দেয়। মালতী পালানোর চেষ্টা করছে, কিন্তু অবস্থা খারাপ। রঘু তাড়াহুড়ো করে বিরাটের সেলে ঢুকছে। চিরাগ খুঁজতে খুঁজতে মালতীকে পেয়ে যায়। একজনকে পেলে তো আরেকজনকে কাবু করতে পারবে। হাসতে থাকে, এবার কই যাবি? সবাই বাটুল তাক করে এই শুরু করবে। চিরাগের ফোন বেজে ওঠে, দেখে বিরাটের নাম্বার থেকে কল, মানে রঘু বিরাটের ফোন থেকে কল করেছে। চিরাগ রিসিভ করলে রঘু মালতীর কোনো ক্ষতি করতে না করে। চিরাগ এর কথা শুনবে? রঘু বলে দেয় বিরাট জীবিত আছে। চিরাগ কনফিউশনে পড়ে। রঘু ভিডিও কল দিয়ে দেখায় এই অবস্থা, যদি মালতীর কিছু হয় সেই বিরাটকে সাইজ করবে। চিরাগ নিষেধ করে তা যেন কিছু না হয়, আমি ওর কিছু করবো না। মালতীকে সঙ্গে নেয়। এরা এতক্ষণে আসলো। রঘু একজনের বাইক নিয়ে সেখান থেকে রওনা দেয়। চিরাগ সামনে ছিল তাই সন্দীপ তাকে ধরে সাইডে নেয়। দুই দলের মাঝে শুরু হয়। চিরাগ আর সন্দীপের মাঝে চলছে। একসময় সন্দীপ চিরাগকে ধরে ফেলে, তার লোকদের মালতীকে নিয়ে আসতে বলে। তারপর কাকুকে বলে সে চিরাগকে ধরেছে, তৃতীয় তলায় আসুন। বাস এই ফাঁকে চিরাগ বাটুলের সামনে তার হাত রাখে আর অপর হাতে সন্দীপের গলায় মেরে দেয়। সন্দীপ বাটুল চালিয়েছিল, কিন্তু তার কিছু হয় না, কারণ তার তো লাগানো হাত। সন্দীপের অবস্থা খারাপ হয়ে যায়। সবাই মিলে তাকে সাইজ মাইজ করে মালতীকে সেখান থেকে নিয়ে যায়। একটু পর প্রেমানাথ উপরে এসে দেখে এই অবস্থা, তার ছেলে এইভাবে চোখের সামনে পড়ে আছে। রঘুও চলে আসে, মালতীকে খুঁজতেছে। এখান থেকে দেখতে পায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লেট হয়ে গেছে। গাড়ির উপর অব্দে রঘু উঠে যায়, কিন্তু আয় পায় না, চটকে পড়ে। মালতী হাতছাড়া হয়ে যায়। সন্দীপের বডি নামানো হয়। রঘু দেখে বেচারা নেই, কাকুর মন খারাপ। পরের দিন সন্দীপের শেষ কাজ করা শেষ করে কাকু রঘুকে সান্ত্বনা দেয় সে এসব থেকে যেন দূরে থাকে। তারা মালতীকে বের করে আনবে। রঘু মালতীকে না নিয়ে কই যাবে? মালতীকে বেঁধে রাখা হয়েছে কই জানো? দুজনে তাদের পুরনো কথা ভাবছে। এর মাঝে 104 মাদারবোর্ড আবার বিরাটকে ডাকে। সে কি তার কথা শুনতে পাচ্ছে? বিরাট এবার পা নাড়ায়। সে বলে, আর কিছু লাগবে না ভাই, আমি বাকিটা দেখে নিচ্ছি। চিরাগ ভাইকে খবর দিচ্ছি, কিন্তু আমার কাছে ফোন। তখনই ডক্টররা আসে বিরাটের রেগুলার চেকআপ করার জন্য। তাদের মাঝে একজনের থেকে সে ফোন চুরি করে নেয়। রঘু ভাবনার মাঝে আছে কি করবে। কাকু প্ল্যান করছে কিভাবে কি করা যায়। কিছুক্ষণ পর যখন সবাই একটু বিড়িমিড়ি খেতে নিচে আসে, রঘু ইচ্ছে করে তাদের তেলায় যে তাদের থেকে তার মাঝে বেশি নলেজ আছে, সে বেশি বোঝে। এরাও তার তেলে জ্বলে ওঠে। রঘু বলে, ঠিক আছে, প্রমাণ করে দিচ্ছি, আমি চাইলে এখনই বের করে দিব তোদের মাঝে গাদ্দার কি। এরা বলে, তাই ঠিক আছে, বল দেখি কে। রঘু একটু সবার দিকে তাকায়, অবজার্ভ করে, তারপর একে দেখে দেয়। সবাই হাসে। ভাই সাহেব বলে, হবে কারখানা আমি খুঁজে বের করেছি, আমি ভিতরে গিয়ে রাস্তা দেখিয়েছি, আর আমি নিজে কারখানা উড়াতে জান দিতে চেয়েছি, কিন্তু স্যার রাজি হয়নি। চল, তোর মাথা খারাপ করিস না, আমাদের কাজ আমাদের করতে দে বলে সবাই কাজে ফিরে। রঘুর এটাই ছিল প্ল্যান। এবার সে মাথায় চাপ দেয় যখন সে গাদ্দারের কথা বলেছিল। কার কার রিয়াকশন ঠিক ছিল না, মানে চোরের মধ্যে পুলিশ পুলিশ করবেই। খুব ভালো করে লক্ষ্য করে দেখে, যখন থেকে সবাইকে দেখছিল এর রিয়াকশনটা নর্মাল ছিল না। ভুল কাকে দেখে দেওয়াতে তার ফেসে যে খুশি দেখা যাচ্ছিল, এটা পরিষ্কার করে সেই গাদ্দার। ব্যাপারটা মাথায় রাখে। ওদিকে এমন একটা জায়গায় এলো এই দিদি। ফার্মেসির পেছনে রয়েছে আলাদা দুনিয়া। সে ভিতরে গেলে দেখে চিরাগ এখানে। মালতীকেও এখানেই রাখা হয়েছে। দিদি বলে, তো বিরাট বেঁচে আছে? খবর শুনে সবাই খুশি হয়েছে। মালের খবর পাওয়া গেছে? চিরাগ বলে, হ্যাঁ, তাদের লোক যে এনআইএতে আছে সে সব জানিয়েছে। মাল আজ রাতে ডেলিভারি হবে। মিটিং এর ব্যবস্থা করে আমি বিরাটকে জানাচ্ছি। ঠিক আছে, আমি সবাইকে জানাচ্ছি বলে সে চলে গেলে চিরাগ প্ল্যান করতে থাকে। সেগুলো আবার আলফা 2 কাকুকে ফোন করে বলে দেয় আজ রাতে তারা কাণ্ড করতে চলেছে। কাকু তো অবাক, বিরাট তাদের এখানে, তাহলে চিরাগ ট্রাকের ব্যাপারে জানলো কি করে আবার আছে না জায়েদ খানের মডিফাই ভার্সন, সে সব কথা লেনদেন করছে। ভাই থেকে এটা আবার রঘু থেকে কনফার্ম হয়ে যায় এই সেই গাদ। ব্যাস সিন কাট করে তার মুখে দাগ নিয়ে এখানে আনে। কিরে তুই এই সময় এখানে কি করছিস? পেছন থেকে বের হয় রঘু, তাকে সাইজ করে ভিতরে যায়। রঘুকে আবার ফলো করছিল এই ভাই সাহেব। সে প্রেমানাথকে বলে দেয় রঘু গাদ্দারকে খুঁজে বের করেছে, তার মাধ্যমে চিরাগের ঠিকানা এসেছে, আমি লোকেশন শেয়ার করছি, আপনি চলে আসুন। রঘু ভিতরে এসে মালতীকে ডাকা শুরু করে। তারপর শুরু হয় চিরাগের লোকদের সঙ্গে লুকোচুরি খেল। বাইরে চলছে খেল। মালতী খুলে ফেলে তার হাতের বেল। খেলার ফাঁকে একজন রঘুকে ধরে বলে লেল লেল লেল, তাকে আবার আলফা 2 সাইজ করে মেরে তার ঢেল। রঘু একটু অবাক, এ কেমন খেল? আলফা বলে সে পুলিশের লোক, যাও মালতী দ্বিতীয় তলায় রয়েছে, ধরো গিয়ে চিরাগকে বের করো, তার তেল শেষ করো এই খেল। তো বের হোক তেল। কাকু চলে আসে তার টিম নিয়ে। এখানে মজা লাগে যখন এই হরিপদ আলফার সামনে পড়ে। আরে ভাই মারিস না, আরে তোদেরই লোক, আরে এনআই অফিসে থাকি আমি। আলফা বলে, ও তাহলে তুই সেই
বকরিদের এমএলএ, তোকে তো খুঁজতেছিলাম, বলে ঢাই তোর কারণে আমার বন্ধু, বলে আরো একটা ঝাড়ে। রঘুর সঙ্গে চিরাগের চলতে চলতে চিরাগ তার লোকদের মালতীকে সাইজ করতে পারে। আলফা তাদের সঙ্গে গিয়ে তার লোকদের বলে, এ ভাই একে মিটিং এর ওখানে নিয়ে যেতে বললো, চল 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 আমরা সেখানে যাই, ভাই পরে আসবে, মানে তাকে তো বাচ্চাদের এখান থেকে বের করতে হবে, তাই নিয়ে যায়। মার্বেল শেষ, তাই দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। একসময় চিরাগের হাতে বাটুল লেগে যায়, সেটা ওকে বন্দি বানায়। হবে সুযোগ পেয়েছিস কেলা, ডায়লগ বাজি করতে হবে কেন, আবার মালতীকে নিয়ে কথা উঠায়, সে তাকে ছাড়বে না, এটা সেটা লিস্ট পেতে, ব্যাস ভাই আরো খেপে যায় আর বাটুল তার হাতে চলে আসে। কি বলছিলি জানো, বল আবার বল। ধাম ধাম একটা মেরে দেয়, নেই ডায়লগ মার। মালতীকে খুঁজতে যায়, প্রেমানাথ চিরাগের কাছে আসে, দেখে বেঁচে আছে। পরে তার ছেলেকে সে যেভাবে সাইজ করেছে এরা সেভাবে চালায়। রঘু মালতীকে পাচ্ছে না, একজন প্রেমানাথকে বলে, স্যার চিরাগের লোকরা মালতীকে নিয়ে পালালো। রঘু শান্ত হয়ে পড়ে, না জানি তার কি হবে, কই নিয়ে গেল, এবার সে কি করবে, একটু খারাপই লাগে। প্রেমানাথ তার লোকদের বলে বিরাটের খোঁজ নিতে, তারা দেখে সে সেখানে নেই, থাকবে কি করে, সে তো এর থেকে কম না, সবাইকে সাইজ মাইজ করে এখান থেকে বের হয়ে যায়। কাকু এসে দেখে সব শেষ, সবকিছু জ্বালিয়ে দিয়ে চলে গেছে। বিরাট একজনের গাড়ি কেড়ে নিয়েছে, চলে আসে এখানে। ওখানে উপর থেকে চামচারা এসে প্রেমানাথ কাউকে কিছু না বলে কেন বিরাটকে রেখেছিল, চিরাগের উপর কেন একা অ্যাকশন নিতে গেছিল, তার কারণে এতগুলো সোলজার প্রাণ হারালো, উপর থেকে সে একজন সিভিলিয়ানকে মিশনে ব্যবহার করেছে, এসব প্রশ্নে ঘিরে নেয়। এ হয়তো সেই ছেলে না, চলো ওকে অ্যারেস্ট করো, কালকে কোর্টে উঠাবো। পুলিশকে তো রঘু টাইমই দেয় না, তার মাথা খারাপ হয়েছে মালতীকে নিয়ে। প্রেমানাথ বলে, স্যার ওর ব্যাপারে সব আমি বুঝিয়ে বলবো, আমাকে একটা সুযোগ দিন, আমি ওকে বন্দি করে রাখছি, সমস্যা নেই। কাকু এসে রঘুকে শান্তভাবে তার কথা মতো কাজ করতে বলে, তা না হলে এরা বিশ্বাস করবে না, তাই তার কথা মতো রঘু পুলিশের সঙ্গে যায়। তাকে এখানে আটকে রাখা হয়। বিরাটের কাছে এরা চলে আসে, বিরাট চিরাগকে খুঁজতেছে, এরা বলে তারা তাকে বাঁচাতে পারেনি, এই ঘটেছে। শালা আলফা টু আবার হুদয় পার নিতে মালতীর উপর রেগে যায়, ভাই এই কারণেই সবকিছু হয়েছে। বিরাট কি বোধায়, মালতীর চোখ আলফার দিকে কিভাবে তাকাচ্ছিল সে দেখে বুঝে ফেলে এই অভিনয় করছে। বিরাট তাকে ধরে ফেলে আর নিরুপায় হয়ে সেও স্বীকার করে, তার খেল খতম। মালতীকে হারবার নিতে বলে সে ভিতরে যায় মিটিং করার জন্য, যেখানে সব গন্ডাররা জমা হয়েছে। বিরাট বলে ডেলিভারি প্রয়োজনে কাল হবে, কিন্তু আগে তার চিরাগের বদলা নিতে হবে। মেম্বাররা বলে পরিবেশ খারাপ হচ্ছে, আগে ডেলিভারির কাজটা শেষ করার জন্য প্ল্যান করা হোক। বিরাট বলে রাস্তা দিয়ে হবে না, মাল সব হারবারে আছে, নদীপথে সব এলাকায় পৌঁছে দিব। দিদি বলে এনআই এর মাঝে তার লোক আছে, সে লক্ষ্য রাখবে তারা যেন হারবারের ভিতরে না আসে। আরেকজন বলে মিনিস্টার তার পক্ষে, সে দেখে নিবে। আর রঘুর ব্যাপার তো ওর মাথা এনে তোমায় দিচ্ছি, কাজ শুরু করো। বিরাট বলে তাই ঠিক আছে। আলম কাকার আমেরিকার বুড়ো ভাষণ তার লোককে বিরাটের ছবি পাঠিয়ে মাথা আনতে বলে, সে ছবি দেখে আর সেই সঙ্গে সিন বিরাটের কাছে আনে যে মালতীর কথা ভাবতে ভাবতে তার প্রবলেম বাড়তে চলেছে। ডক্টর কাউকে ফোন করে বলে রঘু যদি ঠিকমতো মেডিসিন না নেয় তাহলে কিন্তু ওর ডিলিশন বাড়তে থাকবে, তখন কিন্তু ওকে থামানো যাবে না, কোনো মানুষের শক্তি ওকে আটকাতে পারবে না, পাগল হয়ে যাবে। কাকু বলে ঠিক আছে আমি দেখছি। এর মাঝে এক অফিসার এসে বলে, স্যার রঘুর ব্যাপারটা ওপর থেকে দেখবে, আপনি মাঝে আইসেন না, চলে যান। কাকু বলে, আরে স্যার আমি তো মনে মনে এটাই চাইছিলাম, একদম সঠিক সময় এসেছেন, এই চাবি দাও রে, যান স্যার আপনার কাজ সারুন। মানে সে তো বুঝতেই পারছে রঘুর অবস্থা ভালো না, এখন সে সামনে যাকে পাবে ধুয়ে দিবে, আর একবার সে বের হতে পারলে তো খুঁজে বের করবে বিরাট কয়ে আছে, আর বিরাটকে পেলে তো কন্টেনার পাওয়া যাবে। কাকু তাদের যেতে দেয়। রঘুকে মারতে আসা লোকরা ভিতরে যায়, আর যেমনটা ডক্টর বলেছিল সে ডিলিউশনের তালে তালে সবাইকে ইচ্ছে মতো সাইজ করে। তারপর তাদের যে পাঠিয়েছে তার কাছে আসে, তাকে সাইজ করে তার মাধ্যমে বাইম মাঝে শুটকির কাছে আসে, সেখান থেকে সিন কাট করে হারবারে আনে, মানে তাকে ধরে জেনে নিয়েছে বিরাট কোথায় আছে। তার গাড়ি দেখে গেট খুলে দেওয়া হয়। বিরাট দেখছে কেউ এলো, ভিতর থেকে কেউ বের হয় ঝুড়ি নিয়ে। বিরাটের সঙ্গে যে ছিল সে বলে, ভাই সিন্ডিকেটের লোক তো কথা রেখেছে দেখছি। বিরাট বলে, হবে গাধা, যার মাথা আনতে পাঠিয়েছিল সে এসেছে। বিরাট তার লোকের বলে, বাটুল নয়, ওকে স্টিল দিয়ে লাগা। সবাই চাই সাইজ করতে, কিন্তু তাই কি আর কাম হয়। বিরাট মালতীকে নিয়ে আসতে বলে, তাকে দেখে রঘু কাবো, এ ভাই ওকে ছেড়ে দে। বিরাট এগিয়ে এলে রঘু তাকে অনুরোধ করতে থাকে। সেম ভাবে চিরাগকেও বুঝিয়েছিল, সে শোনেনি বলে তাকে সাইজ করতে হয়েছে। বিরাট তার লোককে অর্ডার দেয় মালতীকে সাইজ করতে, রঘু তাকে গুল্লি ডান্ডির মতো চটকানা মারে। বিরাট এগিয়ে যায় মালতীকে ধরতে, রঘু বাধা দেয়। এটা নিয়ে দুজনের মাঝে শুরু হয়। অবভিয়াস ব্যাপার, ভিলেন একটু ফিট, কেরাতে মেরাতে জানে, তার হাতে মার না খাওয়ালে জমবে। বিরাট রঘুকে মেরে ঘুঘু বানিয়ে দেয়। তারপর মালতীকে টেনে নিয়ে এখানে ফেলে দিয়ে তেলের ড্রাম চটকা মেরে তাতে ম্যাচ ফেলে সে আরামসে যাচ্ছে। ভয়ে মালতী চিল্লাপালা করছে, রঘুর কানে পড়ছে সব। ব্যাপারটা সেম তার পরিবারের সঙ্গে যেমন হয়েছিল তেমন ফিল করে। আর এখানে খানিকটা জায়েদ খানের মুভির মতোই হয়েছে। একজন রঘুকে দেখতে এলে রঘু তাকে সাইজ করে আবার ওঠে, তারপর মালতীকে বের করে নিয়ে যায়। বিরাট দেখে সে বেঁচে আছে, আবার দুজনের মাঝে শুরু হয়। আর যেমনটা সচরাচর দেখেন এবার ভিলেন মার খাবে তেমনই খাচ্ছে। ওদিকে রঘুকে ফলো করতে করতে কাকু চলে এসেছে অবধি, কিন্তু তাকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। চামচা থামাতে এলে প্রেমানাথ তাকে ধরে, শালা হাঁটু ভাঙার দ, এই মিশনের কারণে আমার ছেলেকে হারিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে স্যুপ বানিয়ে সাপের সামনে রেখে আসবো, চল যা এখান থেকে। গেট ভেঙে ভিতরে ঢোকে। বিরাটের লোকটা তাদের পিছিয়ে পড়ে, এরা দুজন লেগেই থাকে। বিরাটের যখন অবস্থা খারাপ, রঘু বলে, এই কন্টেনারের জন্য এত কিছু না, কারা কি করবে? গাড়ি নিয়ে কন্টেনারগুলো নদীর দিকে নিতে লাগে, মানে পানিতে ফেলে দিবে। আবে কি করছিস বে, থাম বলছি। রঘুর কানে পড়ছে না। বিরাট আকাম করে ফেলে, বাটুল হাতে পায়, মালতীকে মারে, পেটের সাইডে গিয়ে লাগে। তারপরে রঘু থামছিল না, সব কন্টেনার ফেলেই দেয়। বিরাট আবার একটা মারে, যেটা মালতীর শোল্ডারে গিয়ে লাগে। আরো মারবে, মার্বেল শেষ। রঘু ফিরে আসে, এবার কি করবি? বিরাট হাসতে থাকে, তুই এবার কি করবি বে, তোর মালের খেল খতম। রঘুর মাথা খারাপ হয়ে যায়। এবার একটা মারে শেষ। তারা হুড়ো করে মালতীর কাছে আসে। মালতীর হুঁশ নেই। রঘু তো কান্নাকাটি করছে, আমি বেঁচে থাকতে তোমার কিছু কি করে হতে দিতে পারি, তুমি জাস্ট একটু সময় দাও বলে তাকে নিয়ে দৌড় দেয়। আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিন শুরু হয় এখানে। কাকু তার টিম নিয়ে বসে চাটা খাচ্ছে। তার লোকরা বলছে, আপনার চেষ্টায় ফাইনালি আমরা তামিলনাড়ুকে এত বড় বিপদ থেকে বাঁচালাম স্যার। কাকু বলে, না একদম না, মিশন সফল হয়েছে রঘু আর মালতীর ভালোবাসার কারণে। তাদের ভালোবাসা এই মিশন সফল করেছে। তো যাদের কারণে মিশন সফল হলো তারা কই? তারা এখানে। মানে মালতীর কিছু হয়নি, সে সেরে উঠেছে, তারা আবার নর্মাল লাইফে ফিরেছে। রঘু মালতীর সঙ্গে কনসাল্ট করে, কিন্তু তার যে হেল্প করার নেচার এটা এখন নর্মাল হয়ে গেছে, সে কাউকে দেখলেই হেল্প করতে যায়। ব্যাপারটা তো মালতীর ভালো লাগার, কেন তার হাসি ফলো করে অফ হয়ে যায় আর মুভিটা এখানেই শেষ করে দেয়। আচ্ছা, তো এই মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাইন্ডে রাখতে পারি সেটা হলো, when rules are ignored chaos takes control। পৃথিবীতে মানব গোষ্ঠীর সূচনা থেকে আজ অব্দি আমাদের রেকর্ড রয়েছে আমরা নিয়ম ভাঙার ওস্তাদ। আর কোনো প্রাণীদের মাঝে বুঝি এত নিয়ম কানুন নেই যতটা আমাদের আছে। কেন আছে? কারণ নিয়ম কানুন থাকলে তবেই মানব জাতি ঠিক থাকতে পারবে। এছাড়া এই জাতি নিমিশেই পুরো পৃথিবী বস্তি বানিয়ে দিবে, একে অপরকে ছিঁড়ে খাবে। এই জন্য শুধু নিয়ম থাকলেই হবে না, নিয়ম কঠিন আর কঠোর হতে হবে। তা না হলে কি হয় তা তো বর্তমান দেশের অবস্থা দেখে বুঝতেই পারছেন। যদি নিয়ম কানুন কঠোর আর কঠিন না হয়, মানুষের ক্ষতি হয় এমন কিছু সমাজে ছড়িয়ে যেতে সময় লাগবে না। আর কোনো কিছু ছড়িয়ে গেলে তাকে থামানো কঠিন হয়। অপরাধজনিত বস্তু, ক্ষতিকারক যে কোনো কিছুর ব্যাপারে নিয়ম কানুন এতটা কঠিন কঠোর হতে হবে যেন সেটা কখনো সহজ বা সস্তা না হয়, তবেই মানুষ মানুষের পরোয়া করবে। এটা শুধু সরকার বা জনগণকে মিন করে বলছি না, আপনার আন্ডারে যারা আছে তাদের ব্যাপারে এভাবেই সিদ্ধান্ত নিন, চাই অফিসের কাজে হোক বা পরিবারের ক্ষেত্রে হোক। দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হলো পাওয়ার অফ লাভ।
ভালোবাসার আলাদা একটা পাওয়ার থাকে যেটা অন্য কোনো কিছুর মাঝে থাকে না। ভালোবাসার কারণে একটা ছেলে মেয়ে যা করতে পারবে বা করে দুনিয়াতে অন্য কোনো কিছুর বিনিময়ে কোনো মানুষ হয়তো করবে না বা করতে পারবেই না। একটা সুমসাম ভদ্র মেয়ে যার ছোট থেকে বেড়ে ওঠা চলাফেরা দেখে মানুষ মনে করতো এই মেয়ে মোরগের রাগ দেখেও ভয়ে কাঁপবে, একে দিয়ে কিচ্ছু হবে না, এত ভীতু এত লজ্জাপতি যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। সেই মেয়ে ভালোবাসার টানে ভালোবাসার জন্য বাবা মার সঙ্গে যুদ্ধ করছে, তর্কাতর্কি করছে, বাড়ি ছেড়ে পালাচ্ছে, বান্ধবীর কথা বলে চেনা নেই জানা নেই, নিজের এলাকা ছেড়ে বাড়ি থেকে 200 কিলো দূরে গিয়ে একটা ছেলের সঙ্গে থেকে আসছে, বাড়ির লোকজন বুঝতেই পারছে না। এটা কেন পসিবল হয়েছে? জাস্ট ভালোবাসার কারণে, অন্য কোনো কিছু দ্বারা এটা পসিবল ছিল না। যে সাধারণ ছেলেটা রাস্তার পিঁপড়া দেখলেও পা ফেলে বুঝে শুনে সে জাস্ট ভালোবাসার মানুষের টানে কাউকে মারতেও দাঁড়িয়ে যায়, এমনকি নিজের জীবনেরও পরোয়া করে না, বিয়ে করে ফেলে। মজা করছি। তো এটা মুভি তাই ভালোবাসার কারণে এমন কিছু দেখানো গেল, বাস্তবে কিন্তু এমনটা হয় না। ভালোবাসার এতটা পাওয়ার যা হয়তো আশপাশ দেখে আপনি কখনো কল্পনা করেননি, কিন্তু এখন কল্পনা করছেন। এত পাওয়ারের কথা শুনে আবার এর মাঝে পড়েন না, কারণ এই পাওয়ার সবাই বহন করতে পারে না। এই পাওয়ার এতটা খতরনাক, যার মাঝে আসে তাকেও পোড়ায়, যে তার পাশে থাকে তাকেও জ্বালায়। সো বি কেয়ারফুল। আচ্ছা, তো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে ঠুকে দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকলে একটু করে দিন। আর হ্যাঁ, এই যে আপনাকে বলছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক রয়েছে, সেখানে একটু ফলো দিয়ে আসেন। আর পারলে ইউটিউবে গিয়ে কপাল আমালিকে সার্চ দিলে একটা চ্যানেল আসবে, রোস্টিং ভিডিও, গিয়ে দেখুন, মজা পাবেন, হাসতে হাসতে আপনার মুড ভালো হয়ে যাবে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।